দেখছেন কলকাতা টিভি, চারটে চারদিক নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরুতেই নজর রাখবো সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ। নিরাপদ বাবুদের তরফে একটা কথা বলা হচ্ছে যে এর আগে নাকি বিধানসভায় নিরাপদ বাবু শেখ শাহজাহানের এই নানা দুর্নীতি নিয়ে যখন বলতে ওঠেন তখন বিধানসভার মাইক অফ করে দেওয়া হয় এবং তারপরেও মানে উনি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন, ব্যবস্থা হয়নি। এটা উত্তর আছে বিধানসভায় কখন কে কি বলছে, যখন উত্তাল বিধানসভা থাকে তখন কিছু প্রশাসনিক ব্যবস্থা হয় কি নয় আলাদা ব্যাপার। যদি এটা সত্যি এত বড় ঘটনা ঘটে থাকে, যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করেননি কেন? রোজ বিকেলে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠক করছেন। বিরোধীদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে হাজার কুৎসা করা হচ্ছে। তো বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণের প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিত ভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। আপনারা আগেও বলেছিলেন যে অপরাধীদের পাশে আপনারা দাঁড়াবেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আজকে আদালত যা রায় দিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে বিজেপি সহ বিরোধী দল তাদের কি উস্কানিতে এই ধরনের আন্দোলন চলছে? না, উস্কানি তো আছে। যেখানে কিছু ন্যায্য কোন অভিযোগ আছে সেটা পুলিশ প্রশাসন দেখছে এবং তারা জানেন দৃষ্টি আকর্ষণ হয়েছে, সমাধান হবে, মানুষ বুঝছেন। কিন্তু যে মুহূর্তে আমরা বলছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসা অব্দি এই ইস্যুটাকে জিইয়ে রাখা হবে, তখন এই প্রশ্নে আপনার প্রশ্নের উত্তর এটাই বলা যেতে পারে, কি দিয়ে জিইয়ে রাখতে পারে? রাজনীতিতে জিইয়ে রাখতে পারবে কি? দেখা যাচ্ছে না, প্রায় প্রত্যেকেই গ্রেপ্তার হচ্ছে তৃণমূলে। তাহলে কি দিয়ে জিইয়ে রাখা যায়? উস্কানি এবং প্ররোচনা, যা ওদের এখন একমাত্র সম্বল সেটা, এবং একাংশের মিডিয়া সেই উস্কানি দেবেন, স্বাভাবিকভাবেই দেবেন, সেই তাকে দেখাবেন, এর বলার কি আছে? আরেকটা আছে, ধরা যাক মা বোনেরা একটা বিক্ষোভ দেখাচ্ছেন, ধরা যাক মা বোনেরা কোনো অভিযোগ করছেন, অভিযোগ কার কাছে করছেন? রাজ্য সরকারের কাছে, পুলিশের কাছে। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাঠালেন। গতকাল সুজিত বসু পার্থভৌমিক গেলেন, তখন মহিলাদের হাতে একই স্টাইলে লেখা গো ব্যাক পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে। এটা অর্গানাইজ নয়? যদি কোনো ক্ষোভ থাকে, ক্ষোভটাকে সমস্যা থাকে, সমাধান কে করবে? রাজ্য সরকার, প্রশাসন করবে। মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করেন, কাকে দৃষ্টি আকর্ষণ করছেন? তার মানে সরকারের নয়, মন্ত্রীদের নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন হচ্ছে। কারণ না হলে যেখানে মন্ত্রীরা শুনতে আসছেন, মিট করতে আসছেন, আমি স্লোগান দেব, আর মন্ত্রীরা মিট করতে এলে একই রকম স্টাইলে সকলের হাতে ধরিয়ে দেওয়া হবে যে গো ব্যাক। এটা কি করে হতে পারে? তাহলে কি এটা কি অরাজকতা চলবে নাকি? সরকার সংবেদনশীল। সিপিএম বা বামফ্রন্ট জমানা হলে গণ আন্দোলনে গুলি চলত। বাংলার ইতিহাস বলছে সিপিএম জমানায় গুলি চলেছে। বিজেপি জমানায় কৃষকদের উপর 144 করার পরে ওখানে কাঁদানে গ্যাস গুলি চলে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সরকার, মহামাটি মানুষের সরকার। এখানে পুলিশ সরকারের মতো সংবেদনশীল সহিষ্ণু মন নিয়ে অ্যালাউ করছে। ধরা পড়ে যাচ্ছে তো। গো ব্যাক পোস্টার মানে অর্গানাইজড তৃণমূল বিরোধী চক্রান্ত চলছে। বিজেপি যে সেন্ট্রাল দল আসছে, আমাদের মন্ত্রীদের গেলে যেমন গো ব্যাক দেখাচ্ছেন, ওই দলের যদি প্রতিনিধি করে আমি দেখতে চাই যদি ব্রিজভূষণকে পাঠানো হয়, আমার ধারণা ব্রিজভূষণকে সন্দেশকারীতে ওখানে ওয়েলকাম করা হবে, হাতে পোস্টার ধরিয়ে দেওয়া হবে। এটা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে টার্গেট করা হচ্ছে, তাতে অসুবিধা নেই। আমরা সহিষ্ণু দল। আমাদের যদি ওনারা গালাগাল দিয়ে বা অপমান করে বা কুৎসা ছড়িয়ে যদি সাময়িকভাবে তার ক্ষত প্রলয় ঘটে, আমাদের কোনো অসুবিধা নেই। সেটা দল গোটা বিষয়টা তদন্ত রিপোর্টটা ফাইনাল আসার পর, এটা পুলিশ রিপোর্ট না পেলে বলা সম্ভব নয়। আমরা যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যদি পুলিশ বলেন যে উনি অপরাধী, আমরা বলবো অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে ওইভাবে যেমন নিরপরাধ বলতে চাই না, আবার অপরাধী বলে দাবিও। পরিষ্কার কথা হচ্ছে আমাদের একটা দলের তদন্ত চলছে, এটা দল জানিয়ে দিয়েছে।
তো ফলে তদন্ত কমিটির রিপোর্টটা পুরোদস্তুর দলের কাছে এলে আপনারা সবাই জানতে পারবেন দল কি মনে করছে, কি কি স্টেপ নিচ্ছে। আজকে কোর্ট এটাও বলেছে যে সন্দেশখালী মামলায় সিবিআই, ইডি তার পাশাপাশি শেখ শাহজাহানকেও তোমার যুক্ত করার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে কি করে সেটা হবে, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতে পারছে না। কোর্টের প্রসিডিংস এর ব্যাপার, এর উপর দাঁড়িয়ে কোনো আমরা মন্তব্য করবো না, কারণ এই কোর্ট কখন বলছেন যে এটা আমরা স্টে করে দিচ্ছি, আবার তারপর সেটা আমাদের দিকে ব্যাকফায়ার করছে, আমাদের দিকে কাদা ছোড়া হচ্ছে, আর এটা এই স্টেটমেন্টটা ব্যাকফায়ার করছে দেখে তখন কোর্টকেই আবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে কোর্টের যে স্টেটার উপর দাঁড়িয়েই যে এত কিছুটা হচ্ছে এটা তো সামনে আসছে না, এটা তো কোনো গণমাধ্যম সামনে আনেনি। আমাদের সর্বভারতীয় সম্পাদক গতকাল এটা নিয়ে এলেন বলেই তো আজকে পাবলিক ডোমেনের মধ্যে এই কোর্টের রায়টা আমরা বলতে পারলাম। আজকে আমাদের একটা জিনিস বলুন, আজকে তো এই মামলাটার শুনানি ছিল না, শিডিউল ডেট আজকে ছিল না, তাহলে আজকে কেন মামলাটা উঠলো? তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় সত্যিটার উপর দাঁড়িয়ে প্রকাশ করে দিয়েছেন, কারণ এটা স্টে করা ছিল। তো আমরা তো সেইটা দেখিয়ে বলছি যে এটা বাস্তব, এটা সত্য যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে আলাদা একটা প্যারা যোগ করে, আপনারা দেখুন 7 নম্বর প্যারায় যেটা বলা হয়েছে, তারপরে আলাদা প্যারা যোগ করে বলা হয়েছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল বি রেস্ট্রেন্ড ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম। আলাদা করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এ নিয়ে যা যা কেস করেছে তাতে এগোতে পারবে না। তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনে দিয়েছেন, প্রকাশ্যে এনে দিয়েছেন, তার জন্যই আজকে হাইকোর্টকে বলতে হয়েছে না 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 করো 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 করো, পুলিশ করুক। তাহলে যারা এতদিন বলছিলেন কেন পুলিশ করেনি, আজকে তারা আপনারা একটু ব্যাখ্যা করে মানুষকে শোনাবেন না যে কোর্টের এই প্যারাটা কি ছিল। আজকে যারা বিরোধী দল হতে পারে, সংবাদ মাধ্যমের বন্ধু হতে পারে, কেন শাহজাহান গ্রেফতার নয় বলে যতবার গত কয়েকদিনে হেডিং চালিয়েছেন, তো কেন উত্তরটা কি আজকে যেতে পারে না যে কোর্টের বয়ানটা ঠিক কি ছিল? আমরা যে কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কাছে আশা করব যে কোর্টের এই বয়ানটা হুবহু অন্তত দেখানো হবে, মানুষকে বিচার করতে দিন, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে কোর্ট এইভাবে যখন বলে দিচ্ছে যে রাজ্য পুলিশ করতে পারবে না, তো তারপরে রাজ্য পুলিশ করবেটা কি করে? আজকে বলেছেন, আমরাও বলছি 7 দিনের মধ্যে শেখ শাহজাহান। হ্যাঁ, মঙ্গল সরকারের বাড়িতে হামলা হয়েছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে, এসডিও এই জমি সংক্রান্ত মামলায় তাকে নোটিশও দিয়েছিলেন যেটা বলা হচ্ছে, কিন্তু এই হামলার ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং সেটা নিয়েও কিন্তু আন্দোলন হচ্ছে। না, এটা তো কুণাল ঘোষ পরিষ্কার করে বললেন যে যে অপরাধী তাকে অপরাধ তাকে ধরা হোক, কিন্তু একটা প্রায় গণশত্রু করে তার বাড়ি ভাঙচুর, তার পরিবারকে আক্রমণ, বাড়ির ছেলে মেয়েকে, ছোট ছোট ছেলে মেয়েকে তাড়া করা, এটা কোন দেশি আন্দোলনের মধ্যে পড়ে আমরা বুঝতে পারছি না। যে যিনি অপরাধ করেছেন তিনি ধরা পড়বেন, তিনি জেলে গেছেন, ঠিক আছে, কিন্তু তার গোটা পরিবারকে একটা সেই আগেকার বাম জমানার মতো যে ধোপানাপি দ্বন্দ্ব করার মতো করা, এবং তিনি অপরাধ করেছেন বলে তার ছেলে মেয়ে তাদেরও তাড়া করা, খোলা রাস্তায় গিয়ে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা সেই আন্দোলনের মধ্যে পড়ে। মহল তৈরি করে দিয়ে টার্গেট করে সময় এখন একটা বিরতির, অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, অভিষেক বা তৃণমূলের যুক্তি মানল না কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল শেখ শাহজাহানকে গ্রেফতারের ওপর কোনো স্থগিতাদেশ নেই। একই সঙ্গে মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের। আইনের জটে হাত পা বাঁধা পুলিশের, তাই গ্রেপ্তার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। তৃণমূলের এই যুক্তি মানল না আদালত। শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই, জানিয়ে দিল হাইকোর্ট। ঠিক কি দাবি ছিল তৃণমূলের? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ
যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। প্রধান বিচারপতির বক্তব্য, শাহজাহানের গ্রেপ্তারির উপরে এরকম কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র ইডির মামলায় সিটের তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। একদম কমপ্লিটলি দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই, তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা মানে যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে জেনেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক করতে। প্রধান বিচারপতির বক্তব্য, মামলায় যুক্ত করতে হবে শাহজাহানকে, খবরের কাগজে তার নোটিশ দিতে হবে। একই সঙ্গে মামলায় যুক্ত করতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআইকে। রাজ্য বলছে জমি দখল হয়ে থাকলে জমি ফেরত দেওয়া হবে, জমি ফেরানোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এর মানে কিছু একটা ঘটেছে, তাহলে আর কি প্রমাণের দরকার আছে? সরাসরি ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য, শেষ 4 বছরে 43টি এফআইআর, যার মধ্যে 42টি মামলায় চার্জশিট। 8 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 24টি মামলা, 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানের যে আইনজীবীরা রয়েছেন হয়তো তারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন। তাদের মাধ্যমে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হবার নির্দেশ প্রধান বিচারপতির। সন্দেশখালি নিয়ে আদালত বান্ধব হিসাবে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। আদালতের নির্দেশের পর এবার কি শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ? কলকাতা টিভি। সরাসরি এই নিয়ে যাব, রয়েছেন কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের আজকের যে নির্দেশ এবং শাসক দল তৃণমূলের যে যুক্তি ছিল সেই যুক্তি কার্যত মানল না কলকাতা হাইকোর্ট, কি নির্দেশ বিচারপতি? দেখো, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন বা যা মন্তব্য, তাতে কিন্তু পরিষ্কার তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার মতো জন্য কোনো স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট বা কোনো আদালতের নেই। ফলে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে কোনো বাধা নেই, এমনটাই কিন্তু মন্তব্য প্রধান বিচারপতি। এই সন্দেশখালী স্বতঃপ্রণোদিত মামলায় যিনি অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বিষয়টি যখন উল্লেখ করেন, তখন প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে পারবে পুলিশ, সেক্ষেত্রে কোনো বাধা নেই। যদিও এই স্বতঃপ্রণোদিত মামলায় আদালত এই শেখ শাহজাহানকে সংযুক্ত করার নির্দেশ জারি করেছেন, যদিও বিচারপতি এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে শেখ শাহজাহানকে ইতিমধ্যে পুলিশ খুঁজে পাচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, অর্থাৎ তাকে যদি আদালতের নির্দেশকে এই বাস্তবায়িত করতে হয় তাহলে সেক্ষেত্রে যে শেখ শাহজাহান যে সমস্ত আইনজীবী মারফত আদালতে জামিনের আবেদন করেছিলেন সেই আইনজীবী মারফতই কি তাকে এই মামলায় এই বার্তা তার কাছে পৌঁছতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজকে শাহজাহানের বিরুদ্ধে কটি মামলা এবং জমি কেড়ে নেওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কটা মামলা রয়েছে তার দীর্ঘ পরিসংখ্যান আদালতের সামনে তুলে ধরেন। তিনি এই সওয়াল করতে গিয়ে এও আদালতের সামনে জানান যে কটি মামলায় ইতিমধ্যে চার্জশিট দাখিল হয়েছে এবং কটি মামলায় ট্রায়াল শুরু হয়েছে, তাও কিন্তু বিস্তারিত বিবরণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিজেপির পক্ষ থেকে প্রিয়াঙ্কা টেবরিওয়াল দাবি করেন যে সন্দেশখালী এলাকায় যে সমস্ত তৃণমূলের যে সমস্ত প্রতিনিধি দল তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বা বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে পরিষ্কার জানিয়ে দেন 144 ধারা যেখানে বলবৎ রয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকেই ঢুকতে দিচ্ছে না প্রশাসন, এ বিষয়ে তিনি আদালতকে নিশ্চিত করেন। আদালত কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মামলার শুনানির সময় শেখ শাহজাহানের বক্তব্য অবশ্যই শোনা প্রয়োজন এবং তাকে এই মামলায় সংযুক্ত করতে হবে। যেহেতু কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের স্বতঃপ্রণোদিত মামলা, যা নাকি পরবর্তীকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয়েছে,
ফলে এই মামলায় ইতিমধ্যে ইডি এবং সিবিআইকে সংযুক্ত হবার নির্দেশও কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে দিয়েছেন। আগামী 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি, সেদিনকে 4 মার্চ পরবর্তী শুনানি রয়েছে, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এই খবর নিয়ে ফিরছি, তবে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। শেখ শাহজাহানকে নিয়ে কলকাতা হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই, ধরে নিলাম আমি কথার কথা, কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিতাদেশ দিল, সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল যে তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না? এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যিই মনে করত, যদি খোকাবাবু সত্যিই মনে করত শাহজাহানকে ধরার দরকার, কিন্তু সুপ্রিম কোর্ট যেত। সেটা করেছে কি না? বিরুদ্ধে যত মামলা আছে, যত রাহাজানির অভিযোগ আছে, যত হত্যার অভিযোগ আছে, সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ আছে, মন্ত্রীর গাড়িকে আক্রমণ করবার অভিযোগ আছে, মন্ত্রীকে শারীরিক নিগ্রহ করবার অভিযোগ আছে, রামকৃষ্ণ মিশন সহ বহু প্রতিষ্ঠানের রিলিফ লুট করার বা তাদের বাধা দেওয়ার, জায়গায় পৌঁছতে না দেওয়ার অভিযোগ আছে, বুথ লুটের অভিযোগ আছে, নিরপরাধ মানুষের জমি কেটে দেওয়ার অভিযোগ আছে, ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি তৈরির অভিযোগ আছে। তা এতগুলো অভিযোগের যে মানুষটাকে পুলিশ গ্রেপ্তার করছে না, হঠাৎ হাইকোর্টকে টেনে নেওয়া হলো। হাইকোর্ট তো যা মন্তব্য করেছিল সেটা ওই ইডি অফিসারকে আক্রমণকে কেন্দ্র করে, তার বাইরে এতগুলো মামলার কি হলো? শেখ শাহজাহানকে গ্রেফতার করা উচিত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা উচিত, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বলেছেন তিনি শোনাবো। That is a momentous statement or a decision given by the Honorable High Court, which means the culprit has to be arrested. There is no excuse for not arresting. He will be arrested. He should be arrested. As Governor, I also insist that the arrest has to be made immediately. অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামে 2টি নতুন এফআইআর, আর এফআইআর এবার যুক্ত হয়েছে শেখ শাহজাহানের ভাই সিরাজের নামও। এখনো পর্যন্ত মোট 14টি মামলা করা হয়েছে এবং যে অভিযোগ বারবার উঠে এসেছে, জমি জবরদখল থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন সেখানে তাদের জমি দখল করে নেওয়া, বেআইনিভাবে জমি দখল করে নেওয়া। যদিও বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা আশ্বাস দিয়েছেন যে জমি ফেরত দেওয়া হবে এবং সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাহজাহানের নামে নতুন এফআইআর, তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধেও এফআইআর। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শাহজাহানের নামে 2টি নতুন এফআইআর এবং এফআইআরে যুক্ত হচ্ছে সিরাজের নামও। সিরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, আমরা দেখেছি সেই গণরোষ যে সিরাজের আলাঘর সহ বিভিন্ন জায়গায় যে মাছের ভেড়ি, তারও কিন্তু অগ্নিসংযোগ করে সাধারণ মানুষজন। এই যে নতুন করে এফআইআর, কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানুন। দেখো, সন্দেশখালীর বেলমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছারিপাড়া সহ একাধিক জায়গায় যে আলাঘর থেকে শুরু করে আগুন লাগানো কিংবা জমি দখলের অভিযোগ রয়েছে, বিশেষ করে শেখ সিরাজ অর্থাৎ শেখ শাহজাহানের একদা ভাই শেখ সিরাজের বিরুদ্ধে অভিযোগ, এবং কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ ছিল এবং অজিত মাইতি। এবং ইতিমধ্যে গতকালকে তুমি সারাদিন দেখো যে অজিত মাইতির বাড়িকে ঘিরে রেখে বিক্ষোভ, তার বাড়িতে আটকে রেখে তার চারিদিকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। 4.5 ঘন্টা পরে পুলিশ তাকে উদ্ধার করে, তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য বরিশাল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই অজিত মাইতির বিরুদ্ধে কিন্তু জমি দখল, একাধিক এলাকায় ভয় দেখানো, বেআইনি মেছোগেরি দখল করে নিজের টাকা আত্মসাৎ, এই অভিযোগ যখন অজিত মাইতির সঙ্গে ছিল, সেই অজিত মাইতির সঙ্গে মামলা যুক্ত করেন। বিশেষ করে যে শেখ সিরাজ অর্থাৎ শেখ শাহজাহান সহ তার শেখ সিরাজ, 3 জনের মামলা রুজু করা হয়। নতুন করে 14টি মামলা রুজু করা হয়েছে, সেখানে শেখ শাহজাহান এবং শেখ সিরাজের নাম রয়েছে। ইতিমধ্যে চলতি মাসে 19শে ফেব্রুয়ারি কিন্তু যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়ায়
এক নির্যাতিতা কিন্তু অভিযোগ করেছিল শেখ শাহজাহান এবং শেখ সিরাজ সহ আমির গাজী সহ একাধিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোরপূর্বক জমায়েত করা, ঘরে ঢোকা, ধর্ষণের মামলা। আবার নতুন করে শেখ সিরাজ শাহজাহান সহ শেখ সিরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। প্রশ্ন হচ্ছে কেন শাহজাহানের নাম বারবার উঠে আসছে? অজিত মাইতিরা বারবার যেটা বলতে চাইছে যে দীর্ঘদিন ধরে শেখ সিরাজ ও অজিত মাইতিরা কিন্তু শাহজাহানের নাম করে বিভিন্ন এলাকায় তারা বিভিন্ন জমি দখল থেকে শুরু করে এলাকায় কাটমানি একাধিক এবং জমি বেআইনিভাবে দখল করে মেচোগেরি চাষ করা, মাছ চাষ করা এবং লিজের টাকা আত্মসাৎ এবং প্রতিবাদ করতে গেলে ভয় দেখানো একাধিক অভিযোগ ছিল, যাতে বেশ কয়েকদিন ধরে বেরমুজুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় বিশেষ করে কাছারিপাড়া, বটতলা, নতুন পাড়া থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছে। সেই ছবি কিন্তু আজকে সকালেও দেখা গেছে, অর্থাৎ হলদার আড়ির বাড়িতে, অর্থাৎ আড়িপাড়ায় কিন্তু সেখানেও কিন্তু যে গ্রামবাসীরা মিছিল করে যায় এবং বিক্ষোভ দেখায়। পাশাপাশি হলদার আড়ি অভিযোগ করেছেন যে তার যে আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এছাড়াও জমির ফসল কেটে নেওয়া হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে, সবটাই করেছে কিন্তু রাতের অন্ধকারে। কিন্তু যে হলদার আলী তিনি যে দাবি করেছেন যে আমি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করি, বিরোধীরা এখানে শাসক দল যাতে থাকে সেই ব্যবস্থা যাতে না থাকতে পারে তার জন্য চক্রান্ত করে তার বাড়িতে হামলা চালিয়েছে, আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ভাবে দুটি এফআইআর যেখানে সিরাজের নামও যুক্ত হয়েছে, সেই জায়গায় পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে সন্দেশখালী সহ বেরমজুর বিভিন্ন এলাকা যেভাবে উত্তপ্ত হয়েছে, অঞ্চল সভাপতি বদল করা হচ্ছে কিন্তু গণরোষ কোনোভাবেই থামানো যাচ্ছে না। অভিযোগ নিতে ক্যাম্পও করা হয়েছে বেরমজুর, কাঠপোল, নতুন বাজারে। সোমবার সকাল থেকে এখনো পর্যন্ত 50টিরও বেশি অভিযোগ গ্রহণ, জমি বেদখল, ভাঙচুর সহ একাধিক বিষয়ে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। বসিরহাট জেলা পুলিশের তরফে এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ জানাচ্ছেন স্থানীয় মানুষজন। অভিযোগ থাকলে অভিযোগ গ্রহণ কেন্দ্রে গিয়ে জমা দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন ভঙ্গের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও বলেছেন বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাই প্রথমে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। এখন কিছুজন ডিটেন করা হয়েছে, আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভড হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। আমি বারবার বলছি আমাদের পুলিশ ক্যাম্পে আপনারা দেখাচ্ছেন কোনো অভিযোগ ফিরিয়ে দেওয়া হচ্ছে না, তো এইটা একদম ভুয়ো, একদম মিথ্যা। এইটা যদি কেউ বলে থাকে যে পুলিশ অভিযোগ নিচ্ছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এটা একদম ভুয়ো এবং মিথ্যা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দরের কাছে আসবো। সত্য সুন্দর, আমরা দেখছি যে ছবি বারবার, একদিকে সন্দেশখালী উত্তপ্ত, একদিকে বেরমজুর 1 নম্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি বদল হচ্ছে, কিন্তু গণরোষ থামানো যাচ্ছে না। একই অভিযোগ উঠছে, জমি বেদখল, জমি দখল করা হয়েছে, বেআইনিভাবে জমি দখল করা হয়েছে। এখনো পর্যন্ত কয়টি অভিযোগ জমা পড়েছে, সেখানে কি কি অভিযোগ এখনো পর্যন্ত, প্রশাসনের তরফে কি পদক্ষেপ? দেখো, বেরমজুর সহ সন্দেশখালীর যে বিভিন্ন ব্লক রয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। তাদের মূল অভিযোগ যে জমি বেদখল হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, এমনকি লুটপাট হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। সেক্ষেত্রে স্পষ্টতই তারা যেরকম অজিত মাইতির গ্রেফতারের দাবি জানিয়েছিলেন, সেই অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে এবং শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিও তাদের সমানভাবে রয়েছে, তার ভাই শেখ সিরাজ উদ্দিনের গ্রেফতারের দাবি রয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে যে সমস্ত সহায়তা কেন্দ্র, অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে বসিরহাট জেলা পুলিশের তত্ত্বাবধানে, সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে যে কাঠপোল, সেইখানে নতুন বাজার কাঠপোল, সেখানে যে অভিযোগ কেন্দ্র রয়েছে সেখানে সকাল থেকে প্রায় 60টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের মধ্যে যেরকম জমি বেদখল হওয়ার অভিযোগ রয়েছে, তার পাশাপাশি তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, এই সামগ্রিকভাবে এই সমস্ত রকম অভিযোগই কিন্তু নথিভুক্ত করা হচ্ছে। আজকেও বেরমজুর ব্লকের বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় কিন্তু
পর্যন্ত বিক্ষোভ হয়েছে, এলাকার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে সন্দেশখালী থানার পুলিশ এবং এখানে বসিরহাটের পুলিশ সুপার তিনি নিজেও সেই সমস্ত বিক্ষোভে যে সমস্ত যারা অংশগ্রহণ করছেন, যারা রয়েছেন, তাদেরকে বারে বারেই বলছেন এই যে বাড়ি ভাঙচুর করা এটা কিন্তু কোনোভাবেই অভিপ্রেত নয়। তার কারণ হিসেবে তারা বলছেন যে নির্দিষ্ট যদি কোনো রকম অভিযোগ থাকে তার পাল্টা হিসেবে কিন্তু কোনোভাবেই বাড়ি ভাঙচুর জায়গা থেকে রাজ্য পুলিশের ডিজি থেকে বসিরহাটের পুলিশ সুপার একটা বিষয় স্পষ্ট করছেন যে আইন নিজের হাতে তুলে দেবেন না, অভিযোগ থাকে অভিযোগ কেন্দ্রে জানান। ধন্যবাদ জানাবো, সত্য সুন্দর ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজ আবার নতুন করে অশান্তির আঁচ বেরমজুরে। আরো এক তৃণমূল নেতার বাড়িতে হামলা, শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর, লুটপাট, এমনকি ভাতের হাঁড়ি থালা ফেলে দেওয়া হয়। পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ, স্থানীয় মহিলারা কি অভিযোগ করছেন তারা শঙ্কর সর্দারের বিরুদ্ধে? দেখো, সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে। তুমি এর আগে দেখেছো যে হলদার আলীর বাড়িতেও কিন্তু তার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাড়িতে মানে বিশেষ করে তার আলাঘরে আগুন লাগিয়ে দেয়, জমির ফসল কেটে নিয়ে চলে যায়। পাশাপাশি যে পঞ্চায়েত যে সদস্য তৃণমূলের যে রয়েছে শঙ্কর বিশেষ করে সর্দার, তার বাড়িতে কিন্তু আজকে মহিলারা মিছিল করে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং তাদের ভাতের হাঁড়ি ফেলে দেয়। এই শঙ্কর সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ, যে এলাকায় কাটমানি অর্থাৎ যে কাজকর্ম অর্থাৎ যাদের কাছে মুনাফা অর্থাৎ গ্রামবাসীরা যে প্রকল্পের টাকা পেত তার থেকে কাটমানি খেতে হয়, এমনকি 100 দিনের কাজের টাকাও কাটমানি তাদেরকে দিতে হতো। এই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীরা যে মিছিল করে তার বাড়িতে যায়, এলাকায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা যায়, এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হয়েছে। কিন্তু ইতিমধ্যে তুমি জানো এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আজকে বসিরহাট মহকুমা আদালতে অজিত মাইতিকে তোলা হয়েছে, তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু তুমি জানো, বিশেষ করে ধন্যবাদ জানাবো। আপাতত সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো খেলার খবরে। গত 10 বছরে টিম ইন্ডিয়া যা করতে পারেনি, সোম সকালে তা করে দেখালো টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় টিম ইন্ডিয়ার। রাঁচিতে ইংল্যান্ডকে 5 উইকেটে হারালো রোহিত শর্মারা। এক ম্যাচ বাকি থাকতেই 3-1 ব্যবধানে সিরিজ জয় ভারতের। আর এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, বিরাটহীন এই ম্যাচে ভারতের জয় কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণ তাৎপর্যপূর্ণ। শুধু তো বিরাটহীন নয়, 5 জন টপ ক্রিকেটার এই টিমে ছিলেন না। জসপ্রীত বুমরা ছিলেন না, কেএল রাহুল ছিলেন না, ঋষভ পন্ত নেই, মোহাম্মদ শামি নেই, শ্রেয়াস আয়ার নেই, 5 জন নেই। সে সত্ত্বেও ভারত এরকম টস হেরে এরকম একটা ম্যাচ জিতলো। এমন সব ক্রিকেটারদের নিয়ে তাদের কিছুদিন আগে অনেকের নামই শোনা যায়নি। এদের যেসব ব্যাকগ্রাউন্ড থেকে ভাবাই যায় না, যে ব্যাকগ্রাউন্ড থেকে এরা এসছেন, এক একজন অত্যন্ত চ্যালেঞ্জড। অনেকে ইংরেজি বলতে পারেন না, ক্লাস 7-8 অবধি পড়াশোনা করেছেন ছোট শহর থেকে, কিন্তু দুর্ধর্ষ একটা উত্থান। আমি বলবো যে ভারত দেশের মাঠে টানা 17বার টেস্ট সিরিজ জিতলো, কিন্তু আজকেরটা মডার্ন ইন্ডিয়ারও জয়। শুধু ভারতের জন্য, ভারতের বিভিন্ন দিকে ক্রিকেট কিভাবে ছড়িয়ে গেছে, কিভাবে নতুন জায়গা থেকে উঠে আসছে ছেলেমেয়েরা, সেটা আরও বেশি করে আজকের দিনে বোধহয় প্রকট হলো। এবং বাসবল আরও সিগনিফিকেন্টলি, যেটা ইংল্যান্ডের ক্রিকেটিং এক্সপোর্টের মধ্যে অগ্রগণ্য, সে প্রথম বাসবল সিরিজ হারলো। কাদের কাছে হারলো না? কমপ্লিটলি অনভিজ্ঞ তরুণ একটা ইন্ডিয়ান টিমের কাছে। কাজেই ভারতের ক্রিকেট ইতিহাসে খুব ইম্পর্টেন্ট দিন আজকে, 26শে ফেব্রুয়ারি 2024। সেক্ষেত্রে গৌতম দা, এই টেস্ট ম্যাচে ধ্রুব জুরেল এবং পাশাপাশি বাংলায় অভিষেক হওয়া আকাশদীপের তাদের যে পারফরমেন্স এই টেস্ট ম্যাচে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি বলবো অনবদ্য। যশস্বী জয়সওয়াল একটা টেন্টে থাকতেন, পাওভাজি বিক্রি করতেন, যার ঘরে বৈদ্যুতিক আলো অবধি ছিল না। ধ্রুব জুরেল উত্তরপ্রদেশের একটা আগ্রার কাছে শহরতলি থেকে উঠে এসেছেন। তার বাবা কার্গিল যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন। তিনি কোনো মতেই চাননি যে ছেলে ক্রিকেট খেলুক। তারপরে ধ্রুব জুরেল নিজেকে একটা বাথরুমে বন্ধ করে রাখেন একদিন এবং হুমকি দেন তার মাকে যে যদি তাকে ক্রিকেট খেলতে না দেওয়া হয় তাহলে তিনি বাথরুমের মধ্যে যা খুশি করতে পারেন। এইরকম রোমাঞ্চকর সব কাহিনী। আকাশদ্বীপ রাঁচি থেকে 200 কিলোমিটার দূরে, কলকাতায় থেকে তার উত্থান হয়েছে, থাকার জায়গা ছিল না। এরা সবাই একত্রিত হয়ে এরম একটা ম্যাচে জিতলো। আমার এক সময় মনে হচ্ছিল যে রাহুল দ্রাবিড়ের নিশ্চয়ই মনে হচ্ছিল যে তিনি কোনো ক্রিকেটিং এনজিও চালাচ্ছেন, আর সেই ক্রিকেটিং এনজিও যে এরকম একটা বড় বিজয় হাসিল করতে পারে এটা ভাবাই যায় না।
একদমই গৌতম দা, এবং মহেন্দ্র সিং ধোনির শহরে ভারতের এই জয় একেবারে তাৎপর্যপূর্ণ বলাই যেতে পারে বেন স্টোকসদের বিরুদ্ধে। রাঁচি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কথা বলবো গৌতম দার সঙ্গে। জয়জ্যোতি, এরকম তুমি বিশ্বকাপ ফাইনালের দিনে ছিলে আহমেদাবাদে, বিশ্বকাপ ফাইনালে হারের সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়, কিন্তু কিছুটা মলম 19শে নভেম্বরের যে অভিশপ্ত রাতের কিছুটা মলম কি আজকে 26শে ফেব্রুয়ারি দুপুরে রাঁচিতে পড়লো বলে মনে হয়? একদমই গৌতম দা, এই মুহূর্তে পরন্ত বিকেলে রাঁচি স্টেডিয়ামের একদম সামনে দাঁড়িয়ে, আর কোথাও যেন রোহিত শর্মা আজকে যখন সাংবাদিক সম্মেলন করতে এলেন তখন একটা কথা যেটা বললেন সেটা হচ্ছে যে নতুন টিম ইন্ডিয়ার বোধহয় জন্ম হলো। আপনি যেমনটা বলছিলেন যে যশস্বী জয়সওয়াল এই সিরিজে দুটো ডাবল 100, এবং তারপর ধ্রুব জুরেল যার বাবা সামরিক বাহিনীতে ছিলেন 1999 কার্গিল ওয়ারের সময়, তার ছেলে এখানে 90 রানের একটা ইনিংস প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে একটা গ্রিটি 39-এর ইনিংসে, যার ফলস্বরূপ ভারতের এই জয়। সব মিলিয়ে বলা যেতে পারে যে ঐতিহাসিক টেস্ট জয় এবং অনেকটা রিল্যাক্সড এই মুহূর্তে ভারতীয় ড্রেসিং রুম। রোহিত শর্মা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিনিয়র ক্রিকেটাররা নেই, বেশ কিছু সিনিয়র ক্রিকেটার নেই, তারপরে এই যে ক্রিকেটাররা উঠে এসছেন যেভাবে পারফর্ম করেছেন, ধ্রুব জুরেল হোক বা যশস্বী জয়সওয়াল হোক, তাদেরকে কিন্তু ক্রেডিট দিয়েছেন এবং একই সঙ্গে এই কথাও বলেছেন যে যারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তাদের কাছে কিন্তু বারবার সুযোগ আসবে না। এবং এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই জন্যই রজত পাতিদার 6টা ইনিংস খেলেছেন, একটাতেও কিন্তু অর্ধশতরান করতে পারেনি। তাই এই একটা পারফরমেন্স বাদ দিয়ে ওভারঅল যদি ভারতের পারফরমেন্স দেখি তাহলে কিন্তু যথেষ্ট ভালো। এবং বিজয় উৎসব শুরু হয়েছে অবশ্যই রাঁচিতে, এবং এই উৎসব চলুক ধর্মশালা অবধি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারতের জয়। বাসবল ট্যাকটিক্স নিয়ে অনেক কথা হচ্ছিল, অবশেষে জো জিতা ওহি সিকান্দার, রোহিত শর্মা এখানে বাজি মেরেছে। এবং অবশ্যই পিচ নিয়ে অনেক কথা হচ্ছিল, উইকেট নিয়ে অনেক কথা হচ্ছিল এই ম্যাচ শুরুর আগে। তবে শেষ ম্যাচ রোহিত শর্মা কিন্তু একটা বার্তা দিলেন যে এই উইকেটে, যে উইকেট নিয়ে বেন স্টোকস অনেক অভিযোগ করছিলেন, এই উইকেটে ইংল্যান্ডের একজন ব্যাটার 100 রান করেছেন। একই সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে ধ্রুব জুরেল 90 করেছেন, যশস্বী জয়সওয়াল 73 রান করেছেন। তাই উইকেটকে দোষ দিয়ে লাভ নেই, বেটার ক্রিকেট যে খেলেছে সে জিতেছে এবং অবশেষে ভারত জিতেছে আমরা জানি। এবং শুধুমাত্র এই ম্যাচ নয়, অবশ্যই এই সিরিজ জয় এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত পারফরমেন্স, 5 উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ব্যাট হাতে বল হাতে দুই বিভাগেই দুরন্ত পারফরমেন্স, ওভারঅল টিম ইন্ডিয়ার ক্রিটিক্যাল পারফরমেন্স, যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দ্বারা অব্যাহত রাখতে সক্ষম হলো এক্ষেত্রে রোহিত বাহিনী। ধন্যবাদ জয়জ্যোতি। শুধু একটাই জয়ের মধ্যে একটা ছোট ছন্দপতন, যে অত্যন্ত ক্রিকেট প্রেমিক, যিনি গজল সম্রাট বলা হতো একটা সময়, পঙ্কজ উদাস, তিনি কিছুক্ষণ আগে চলে গেছেন। খুব ক্রিকেট প্রেমিক ছিলেন। ইনফ্যাক্ট চিঠ্ঠি আই হ্যায় তার এই বিখ্যাত গানটা তিনি সচিন টেন্ডুলকারকে উৎসর্গ করেছিলেন। জানি না ভারত যখন জিতলো সেই সময় পঙ্কজ উদাস তিনি খেলা দেখার মতো অবস্থায় ছিলেন কিনা, কারণ তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, মাত্র 72 বছর বয়সে চলে গেলেন। একজন ক্রিকেট প্রেমিককে আজকে এত বড় ক্রিকেট জয়ের দিনে ভারতীয় ক্রিকেট হারালো। একদমই গৌতম দা, অনেক অনেক ধন্যবাদ জানাবো। গৌতম দা আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি জয়জ্যোতি ঘোষ ছিলেন রাঁচি থেকে আমাদের প্রতিনিধি। এখন 4টি 4 দিক আপাতত এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।